ভালোবাসার সাত কাহন পর্ব ৫-৬। তুই আমার সম্পর্কে আননোন ইনফরমেশন হাইউনের কাছে লেখ করেছিলি? হাজুনের কাছাকাছি এসে গভীর কণ্ঠে প্রশ্নটা জিজ্ঞেস করলো চিয়ন জুন। হাজুন এতক্ষণ যাবৎ এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে রেডি হচ্ছিল। শুধু সে নয়, তাদের ব্র্যান্ড টিমের প্রত্যেক সদস্য আজ ইতালির উদ্দেশ্যে এয়ারপোর্টে যাবে। সেখানে তাদের জন্য জাঁকজমকপূর্ণ কনসার্টের আয়োজন করেছে ইতালি গভর্নমেন্ট অথরিটি। হাজুন উঠে দাঁড়িয়ে সিওনের দিকে সরাসরি তাকিয়ে অকপটে উত্তর দিল, হ্যাঁ দিয়েছি। সিওন রাগী স্বরে জিজ্ঞেস করলো, কেন দিয়েছিস? কারণ ও তোর সম্পর্কে ইনফরমেশন জানার জন্য আমাকে অনেকদিন যাবৎ খুব বিরক্ত করছিল। ও ও বলেছিল সে তোকে ভালোবাসে, প্রপোজ করতে চায়, তাই ও যেন তোকে আর বিরক্ত করতে না পারে এজন্য আমায় ওকে তোর সিক্রেট কথাটা বলতেই হয়েছিল। সিওন হাজুনের শার্টের কলার চেপে ধরে দাঁতে দাঁত চেপে শক্ত কণ্ঠে বলল, আমার সিক্রেট কথাটা তোর কারো কাছে রিলিভ করাটা উচিত হয়নি। তুই আমার একান্ত প্রিয় বন্ধু বলে তোকে বিশ্বাস করে আমি কথাটা বলেছিলাম। এখন মনে হচ্ছে সেটা করে আমি ভীষণ বড় ভুল করেছি। সিওনের কথায় হাজুর কিছুটা আঘাতপ্রাপ্ত হলো, তবুও সে তার কাঁধে হাত রেখে নরম কণ্ঠে বলল, কিন্তু তুই তোর এক্স গার্লফ্রেন্ডকে এখনো ভালোবাসিস? সেটা তো আর মিথ্যে নয়, ইহান। হঠাৎ হাজুনের মুখে নিজের আসল নাম শুনে চমকে উঠল সিয়ন। তারপরে চারপাশে একবার চোখ বুলিয়ে হাজুনের দিকে তাকিয়ে একই রকম শক্ত কণ্ঠে বলতে লাগলো, খবরদার এই নামে আমাকে ডাকবি না বলে দিচ্ছি। এখানকার কেউ যেন আমার আসল নাম, পরিচয়, অতীত সম্পর্কে জানতে না পারে। আর কি যেন বলছিলি, আমি আমার এক্স গার্লফ্রেন্ডকে ভালোবাসি কিনা? ও আমার এক্স গার্লফ্রেন্ড কখনোই ছিল না। আমার হৃদয় গহীনে প্রেয়সী ছিল সে, যাকে মনের অব্যক্ত অনুভূতির কথা বলে আজীবনের জন্য নিজের কাছে ধরে রাখতে চেয়েছিলাম। কিন্তু সে আমাকে তার দেওয়া কথা ভঙ্গ করে ফাঁকি দিয়ে বহু দূরে চলে গেছে। জানি না আর কখনো ফিরবে কিনা সে। সে ফিরে আসলেও আমি তার পেছনে ফিরে তাকাতে চাই না। ভালোবাসি না তাকে আমি। কথাটা বলে পিছন ফিরে তাকালো সিয়ন। তার চোখ ছাপিয়ে অঝোর ধারায় অশ্রু নামছে। অতি কষ্টে সেগুলোকে সামলে রেখেছে সে। হাজুন তার সামনে এসে দু বাহুতে হাত রেখে কোমল কণ্ঠে বলল, ভালোই যদি না বাসিস তাহলে তার অতীতের ছবিগুলো এখনো মোবাইলের গোপন অ্যালবামে লক করে রেখেছিলিস কেন? কেন তাকে দেওয়া নিকনেমে নিজের সবচেয়ে বড় অর্জন, প্রিয় ব্র্যান্ডের নাম রেখেছিস? কেন আজও তার কথা মনে করে রাতের আধারে গোপন একাকী দাঁড়িয়ে অস্ত্র বিসর্জন করিস? কেন আজও অন্য কোনো মেয়ের দিকে ফিরে তাকাস না? সিওন অবাক হয়ে হাজুনের দিকে তাকালো। হাজুন পিছনে এসে বলল, ভেবেছিস আমি কিছুই জানি না, কিছুই বুঝি না? আমি তোর সবচাইতে ক্লোজ ফ্রেন্ড রে। হতে পারে আমাদের দেশ আলাদা, সংস্কৃতি আলাদা, কিন্তু আমাদের বন্ধুত্ব, মানসিকতা সবসময় একই ছিল আর থাকবে আজীবন। সিওন হঠাৎ করে হাজুনকে শক্ত করে জড়িয়ে ধরলো। হাজুনও একইভাবে বন্ধুকে ঝাপটে জড়িয়ে ধরলো। তাদের এই আবেগঘন বন্ধুত্বপূর্ণ পরিবেশ দেখে টিমের বাকি সদস্যরাও তাদেরকে ঘিরে ধরলো। একে অপরকে জড়িয়ে ধরে আনন্দে উল্লাসে মেতে উঠলো পুরো টিম, যেন এই একটা সুখী সমৃদ্ধ পরিবার। প্লেনের জানালার পাশে সিটে বসে রয়েছে সিওন, তার পাশে হাজুন এবং বাকি সিটগুলোতে অন্যান্য মেম্বাররা। কনসার্টের প্রিপারেশন নিতে হবে বলে অধিকাংশ সদস্য এখন ঘুমে বিভোর। বাকিরা চোখ বন্ধ করে গান শুনে চলেছে, অথচ সিওনের চোখে ঘুম নেই, না সে অন্য কোনো কিছুতে ধ্যান। প্লেনের ডিম্বাকৃতির বন্ধ জানালার পর্দা সরিয়ে রাখায় বায়ুমণ্ডলে শুভ্র মেঘমালা আর নীল আকাশ দেখা যাচ্ছে। সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে শুভ্রার মিষ্টি হাসি মাখা চেহারাটা মনে করে ইহান বিড়বিড় করে বলতে লাগলো, সুইট বাটারফ্লাই, তুই যদি আমার নিয়মিত লেখা থাকিস তাহলে যে কোনো মূল্যে তুই আমার হবি। তোকে পাওয়া আমি আমার নিয়তির উপরেই ছেড়ে দিলাম, আর আমার ভাগ্যে থাকলে তুই পৃথিবীর যে প্রান্তেই থাকিস না কেন, তোকে আমার হতেই হবে। তুলতুলে নরম বিছানায় উপুর হয়ে শুয়ে রয়েছে এরিস। তার চওড়া ও প্রশস্ত সুঠাম দেহের পৌর বর্ণের পৃষ্ঠদিষ্ট উন্মুক্ত, কোমর অবধি কোর্টে টেনে দেওয়া রেশম তুল্য কালো চুলগুলো এলোমেলো হয়ে কপালে ছড়িয়ে ছিটিয়ে আছে। তার নিঃশ্বাস প্রশ্বাসের ঘন আওয়াজ শুনে বোঝা যাচ্ছে সে গভীর নিদ্রায় আচ্ছন্ন। এরিসের রুমে ঢুকে
সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে নীলিমা। এরিসকে এই অবস্থায় দেখতে পেয়ে তার চোখ দুটোতে কেমন যেন নেশা ধরে যাচ্ছে। মনের নিষিদ্ধ ইচ্ছেগুলো মাথাচাড়া দিয়ে উঠছে। সে কাঁপা কাঁপা হাতে এরিসের উন্মুক্ত পিঠে স্পর্শ করলো। সম্পূর্ণ পিঠ এক হাতে স্লাইড করতে করতে মাথার চুলে হাত বোলাতে লাগলো। এরপর মুখের কাছাকাছি আসতেই ধীরে ধীরে সেই স্পর্শ গাঢ় হলো। এতে করে এরিসের গভীর ঘুম হালকা হয়ে এলো। মুহূর্তের মধ্যে তার সুচতুর মস্তিষ্ক ঘটনা ধরে ফেলতে সক্ষম হলো। তাই তড়িৎ বেগে ঘুম থেকে জেগে উঠে আচমকা নীলিমার গালে চেপে ধরলো সে। তার চোখ দুটো রক্ত লাল আর মুখমণ্ডল অসম্ভব রকম কঠিন। নীলিমা এরিসের শক্ত হাতের বাঁধনে ছাড়াতে চেষ্টা করতে করতে অস্পষ্ট স্বরে বলতে লাগলো, প্লিজ ছাড়ো এরিস ভাইয়া, আমার কষ্ট হচ্ছে। এরিসের আগে কটমট করতে করতে হিস ফিস করে বলল, কোন সাহসে তুই আমার গায়ে হাত দিয়েছিস? তোকে বারবার মানা করেছি না আমার থেকে দূরে থাকতে, আমার আশেপাশে ঘেঁষতে না করেছিলাম তোকে? তারপরেও কেন বেহায়ার মতো আমার কাছে আসিস? এর পরিণতি খুব খারাপ হবে, আমি তোকে আগেই ওয়ার্ন করেছিলাম। আজকে যে তুই এমন একটা কাজ করে বলছিলি, তার জন্য তোকে কি শাস্তি দেওয়া যায় বল? নীলিমার চোখে পানি চলে এলো। সে বহু কষ্টে করুণ কণ্ঠে বলতে লাগলো, প্লিজ এবারের মতো আমায় ছেড়ে দাও এরিস ভাইয়া, আর আসবো না তোমার কাছে, আর স্পর্শ করবো না তোমায়। এরিস আরো কিছুক্ষণ একবশের সাথে নীলিমার গলা শক্ত করে চেপে ধরে রেখে হঠাৎ তাকে পিছনে ঘুরে এক হাত দিয়ে তার দুই হাত পিছমোড়া করে কঠিন ভাবে মুচড়ে ধরলো। অন্য হাত দিয়ে তার চিবুক শক্ত করে চেপে ধরলো। নীলিমা তীব্র ব্যথায় কুপিয়ে ফুটে অস্পষ্ট আর্তনাদ করতে লাগলো। এভাবে বেশ কিছুক্ষণ যাবৎ নীলিমার চিবুক এবং দুই হাত চেপে ধরে রেখে ওকে ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দিল এরিস। নীলিমা ফ্লোরে পড়ে গিয়ে গলা ধরে কাশতে লাগলো। লাল হয়ে যাওয়া ফর্সা চিবুক ও দুই হাতে কাঁদতে কাঁদতে হাত বোলাতে লাগলো। এরিস উঠে দাঁড়িয়ে গায়ে টি শার্ট জড়াতে জড়াতে তিরিক্ষি মেজাজে বলল, এক্ষুনি বেরিয়ে যা আমার রুম থেকে, আর যেন তোকে এই রুমে কিংবা আমার আশেপাশেও না দেখি। নীলিমা তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে দৌড় দিয়ে কোনো মতে রুম থেকে বের হয়ে গেল। এরই সেদিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে রইল। সেটা ব্যতীত অন্য কোনো নারীর স্পর্শ তার কাছে বিষের মতো লাগে। কিন্তু যখনই তার মনে পড়ে সে তার গায়ে অন্য পুরুষের স্পর্শ লেগে আছে, তখনই পুরো পৃথিবী ধ্বংস করে দিতে ইচ্ছে হয় তার। সে তাকে খুন করে নিজেও শেষ করে দিতে ইচ্ছে করে, কিন্তু আসন্ন প্রতিশোধের নেশা এসব কিছু থেকে বিরত থাকছে সে। মামা, এরিস ভাইয়া কি যেন কোনোদিন আমার হবে না? ওই শ্বেতা চলে যাওয়ার পরে 6 বছর পেরিয়ে গেল, অথচ এখন পর্যন্ত সে আমার দিকে ফিরেও তাকালো না। বিয়ে করা তো দূরের কথা, এদিকে তার আশায় থাকতে থাকতে আমি এখন পর্যন্ত বিয়ে করিনি। মাম্মা পাপা কত চাপ দিচ্ছে অন্যত্র বিয়ে করে নেওয়ার জন্য, অথচ আমি তাদের কথা শুনিনি। আর কতকাল এভাবে এরিক ভাইয়াকে পাওয়ার আশায় বসে থাকবো বলতে পারো মামা? নাহিয়ান খানের রুমে ছুটে এসে চাপা আর্তনাদ করে কথাগুলো বলল নীলিমা। তাকে এই মুহূর্তে বিধ্বস্ত দেখাচ্ছে। নাহিয়ান খান শান্ত ও গম্ভীর দৃষ্টিতে তাকে কতক্ষণ যাবৎ পর্যবেক্ষণ করে নির্লিপ্ত ভঙ্গিতে বলে উঠলেন, তোমার সাথে এরিসের বিয়ে দিতে গিয়ে 6 বছর আগে যে কি কাণ্ড ঘটিয়েছিলাম সেটা তো তুমি আর তোমার বাবা মা ভালো করেই জানো। নিজের ছেলেকে অ্যাক্সিডেন্ট করানো থেকে শুরু করে ওই শ্বেতা আর তার পরিবারকে নিঃশেষ করে ফেলা, এরিসের চোখে শ্বেতার গায়ে কলঙ্ক লাগানো, কোনো কিছুই বাদ রাখিনি আমি। এত কিছুর পরও এরিস ওই মেয়েকে ভুলতে পারেনি, এখনো পাগলের মতো তাকে খুঁজে চলেছে। যদিও এই পৃথিবীতে এখন তার আর কোনো অস্তিত্ব নেই, কিন্তু সেটা তো আর এরিস জানে না। একটা সময় ওই মেয়েকে খুঁজে না পেয়ে এরিস একদিন ঠিকই তোমার কাছে ফিরে আসবে। সেই ধৈর্য পর্যন্ত ধরো। নীলিমা দুর্বোধ্য হেসে বলল, আর যদি ওই মেয়ে কখন এরিসের জীবনে ফিরে আসে তখন? নাহিয়ান খান প্রবল আত্মবিশ্বাসের স্বরে বললেন, সেটা অসম্ভব, কখনোই হবে না। না ইরিস কখন ওই মেয়েকে ফিরে পাবে, আর না কখনো আসল সত্যটা সম্পর্কে জানতে পারবে। আচ্ছা, মেনে নিলাম তোমার কথা, কিন্তু আমি দেবদাসের ফিমেল ভার্সন হয়ে এরিস ভাইয়ার আশায় আশায় বসে থাকতে পারবো না। তাকে নিজের করে পেতে আমার যা যা করার দরকার হয় আমি তাই করব। নাহিয়ান খান নির্লিপ্ত স্বরে বললেন, আজকে এরিস তোমার সাথে যা করেছে, এরপরেও সাহস থাকলে করে দেখতে পারো। নীলিমা অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি সবটা জানো? নাহিয়ান খান ফিসেল হেসে বললেন, এই বাড়িতে এমন কিছুই নেই যা আমার অজানা থাকে। এরিসের হাতে দায়িত্ব বুঝিয়ে দিয়ে আন্ডারওয়ার্ল্ড আর বিজনেস থেকে আপাতত দূরে আছে, কিন্তু দরকার হলে সেটাতেও ইন্টারফেয়ার করব। আর দেখো নীলিমা, ছেলেটা বহু মাস পর ক্যালাব্রিয়াতে আমার বাড়িতে এসেছে। এখন
ওর মাধ্যমে আমায় অনেক গুরুত্বপূর্ণ কার্যসিদ্ধি হাসিল করে নিতে হবে। তাই এমন কিছু করে ওকে খেপিয়ে তুলো না যার জন্য ও তোমার কোনো ক্ষতি করে বসে কিংবা আমার কাজ হাতছাড়া হয়ে যায়। তখন কিন্তু আমি আর তোমাকে বাঁচাতে পারবো না। নীলিমা কিছুক্ষণ নিশ্চুপ হয়ে থেকে আত্মবিশ্বাসের সাথে বলল, তোমার বোন নাজিরা খানের মেয়ে আমি, আর তোমার একমাত্র ভাগ্নি মুমতাহিনা খান নীলিমা। এত কাঁচা চালু চালবো না। এরিস ভাইয়াকে আমি আমার করেই ছাড়বো। বাই হুক আর বাই ক্রুক, জাস্ট ওয়াচ অ্যান্ড সি মামা। বলে কুটিল হেসে নীলিমা দ্রুত কদমে হেঁটে বাহিরে চলে গেল। নাহিয়ান খান এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থেকে একটা শয়তানি হাসি হাসলেন। এগুলো কিসের টিকিট রায়ান ভাইয়া? তাসার হাতে রায়ান দুটো টিকিট ধরিয়ে দিতেই তাসা অবাক হয়ে তাকে প্রশ্নটা করলো। রায়ান উচ্ছ্বসিত হয়ে বলতে লাগলো, সাউথ কোরিয়া থেকে বিখ্যাত এবং আমার প্রিয় ব্র্যান্ড সুইট বাটারফ্লাই এর মেম্বাররা আজকে ইতালিতে এসেছে। আগামীকাল মিলান কনসার্ট স্টেডিয়ামে তাদের কনসার্ট রয়েছে। আমি তো সাথে সাথেই তোমার আর আমার জন্য ভিআইপি দুটো টিকিট বুক করে ফেলেছি। টিকিট দুটোর দিকে তাকিয়ে ম্লান হাসলো তাসা। মানুষ পটে ভেসে উঠলো তার আর ইহানের কনসার্টের কাটানো আনন্দময় মুহূর্তগুলো। সেসব ভাবতে একটা দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো তাসার। রায়ান তাকে লক্ষ্য করে বলে উঠলো, তুমি সুইট বাটারফ্লাই ব্র্যান্ডের সিয়ন ঝুনকে চিনো? তাসা দুদিকে মাথা দুলিয়ে বলল, না, আমি বহু বছর আগে থেকে কনসার্ট ব্র্যান্ড রকস্টার সম্পর্কে সকল কিছু পরিত্যাগ করেছি। তারা জনপ্রিয়তার শীর্ষে থাকলেও কখনো তাদের নিয়ে কোনো কিছু জানতে বা দেখতে আগ্রহী হয়নি। কিন্তু কেন? সেটা না হয় অজানাই থাক। রায়ান আর কিছু জিজ্ঞেস করলো না, পরক্ষণেই হেসে বলে উঠলো, তবে চিন্তা করো না, আজকে সরাসরি তাকে সহ বাকি মেম্বারদের দেখে নিও। আই এম শিওর তুমি সিয়ন জুনকে প্রথম দেখেই ক্রাশ খেয়ে যাবে। অবশ্য আমার এতে কিছু একটু হিংসে হবে। তাসা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, তোমার হিংসে হবে কেন? রায়ান মাথা চুলকে বলল, ও তেমন কিছু না। আচ্ছা, এসব কথা বাদ দাও। কনসার্টে আমরা কি পরবো, কিভাবে যাব, প্ল্যান করেই চলি। রায়ানের জোরাজুরিতে অনিচ্ছা সত্ত্বেও তাসাকে কনসার্টে যাওয়ার প্রিপারেশনে নিতে হলো। একের পর এক নিজেদের ব্র্যান্ড জনপ্রিয় গানগুলোর সাথে দুর্দান্ত ডান্স করে স্টেজে পারফরমেন্স করছে সিয়ন এবং তার টিমমেটরা। বরাবর মতো মিলানের বিশাল বড় স্টেডিয়ামে লাখো দর্শকের উপস্থিতিতে জায়গাটা লোকারণ্য হয়ে উঠেছে। দর্শকদের অস্থির উন্মাদনা আর তীব্র আলোকসজ্জায় কয়েক বর্গ কিলোমিটার এলাকা মুখরিত হয়ে রয়েছে। তাসা আর রায়ানের সেখানে আসতে কিছুটা দেরি হয়ে গেল। মূলত রাস্তার মাঝে রায়ানের একটা ইমার্জেন্সি কাজ পড়ে গিয়েছিল। কাজটা সেরে আসতেই তাদের দেরিতে উপস্থিত হতে হয়েছে। কনসার্ট শুরু হওয়ার আধা ঘন্টা পরে ভিড় ঠেলে নির্দিষ্ট জায়গায় তারা দুজনে বসে পড়ে। তাসা তখনও স্টেজের দিকে ভালোভাবে মনোযোগ দেয়নি। সে ফোনের দিকে তাকিয়ে স্ক্রল করে যাচ্ছিল। হঠাৎ একটা পরিচিত গলার মধুর স্বরে এই গানটা শুনে ফোনের স্ক্রিন হাত আপনা আপনি থেমে যায় তাসার। হৃদস্পন্দন দ্রুত গতিতে স্পন্দিত হতে থাকে। মস্তিষ্ক জানান দেয় খুব পরিচিত কারো উপস্থিতির। মুহূর্তে চোখ তুলে বিস্ফোরিত দৃষ্টিতে সামনে তাকায় তাসা। তারপর যা দেখতে পায় তাতে মুহূর্তেই তার পুরো পৃথিবী থমকে যায়। হাত থেকে ফোনটা পড়ে গেলেও সেদিকে নজর গেল না তার। রকস্টার গেটআপে গান গাইতে গাইতে অনবদ্য ভঙ্গিতে ড্যান্স করে যাচ্ছেন ইহান। সম্পূর্ণ অন্য গেটআপে, অন্য লুকে ইহানকে এতগুলো বছর পরে দেখে প্রচন্ড কষ্ট হতে লাগলো শুভ্রার। কয়েক মুহূর্তেই তার চোখ ফাঁপিয়ে ঝরঝর করে অশ্রু ঝরতে লাগলো। মুখ ঢেকে কান্নার সংবরণে বৃথা চেষ্টা করতে লাগলো সে। এত কাছে থেকে নিজের প্রিয় মানুষটাকে কখন এইভাবে এই রূপে দেখতে পাবে সেটা সে কল্পনাতেও ভাবতে পারেনি। লাখো দর্শকের করতালিতে গান এবং ডান্স থামালো সিয়ন। রায়ান নিজে উচ্ছ্বসিত হয়ে এতক্ষণ যাবৎ কনসার্ট উপভোগ করছিল। সিয়নের পারফরমেন্স শেষ হতেই সে করতালি দিতে দিতে তাসার দিকে তাকাতেই থমকে গেল। মুহূর্তে অস্থির হয়ে তাকে বলতে লাগলো, তুমি ঠিক আছো তাসা? হঠাৎ করে কান্না করছো কেন, কি হয়েছে তোমার? তাসা ফুপিয়ে কান্নার চোটে কথা পর্যন্ত বলতে পারলো না। দুই হাতে মুখ ঢেকে সমানে কেঁদে যাচ্ছে সে। সিয়ন ততক্ষণ স্টেজ থেকে কোনো একটা কারণে বিরতি নিয়ে বেরিয়ে গেছে। সেদিকে তাকিয়ে তৃষ্ণার্ত কাকের মতো ছটফট করতে লাগলো তাসা। রায়ান একবার তাসার দিকে তো আরেকবার স্টেজের দিকে তাকিয়ে কিছু বুঝতে পারলো না। অনেকক্ষণ ধরে সিয়নের উপস্থিতি দেখতে না পেয়ে উপস্থিত ভক্তরা শোরগোল লাগিয়ে দিল। তখনই তাসা রায়ানকে বলতে লাগলো, আমার শরীরটা ভালো লাগছে না রায়ান ভাইয়া, আমি বাসায় যাব।
যদিও রায়ানের পুরোটা কনসার্ট উপভোগ করার ইচ্ছে ছিল, কিন্তু তাসার এই শরীর খারাপের কাছে তার সেই ইচ্ছে বেশিক্ষণ টিকল না। সে দ্রুত সম্মতি জানিয়ে তাসাকে ধরে ধরে বেরিয়ে যেতে থাকলো। তারা গেটের কাছাকাছি আসতেই ইহানের আরো একটা মধুসূর গান কানে ভেসে এলো, তাসা আর রায়ানের। তাসা আর সহ্য করতে না পেরে রায়ানকে ছাড়িয়ে নিয়ে এক প্রকার দৌড়ে রাস্তায় বেরিয়ে পড়লো। রাস্তার মাঝামাঝি এসে পড়তেই একটা গাড়ি তাকে চাপা দিতে নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে রায়ান তাকে ধাক্কা দিয়ে পিছনে নিয়ে এসে বাঁচিয়ে নিল। রায়ান রাগে কিছুটা উত্তেজিত হয়ে তাকে বলতে লাগলো, এরকম বাচ্চামো করার মানে কি তাসা? এখন যদি তোমার কিছু হয়ে যেত? কিন্তু পরক্ষণেই তাসার কান্নারত ভেজা মুখটা দেখে আর কড়া কথা বলতে পারলো না সে। বাড়িতে গিয়ে তার কান্নার কারণ জেনে নেবে ভেবে এখন আর কিছু জিজ্ঞেস করলো না। তাসাকে নিয়ে একটা ট্যাক্সিতে উঠে গেল সে। ট্যাক্সিতে উঠে বসে জানালার পাশে মুখ বাড়িয়ে দিয়ে চোখের পানি মুছতে মুছতে তাসা মনে মনে বলল, কখনো ভাবিনি তোমাকে এই জীবনে আবারও দেখতে পাবো ইহান ভাইয়া। প্রিয় হারিয়ে ফেলার যন্ত্রণা যে সীমাহীন, সেটা আমি এখন হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছি। 6 বছর আগে আমি যখন অনিচ্ছা সত্ত্বেও তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম, তখন কি তুমি ঠিক এইরকম কষ্ট পেয়েছিলে? নিয়তি দেখো আমাকেও ঠিক সেই কষ্টই ফিরিয়ে দিল। আমাদের যখন আর কখনোই মিলন হবে না, তাহলে এই নিয়তি কেন আমাদেরকে আবার দেখা করালো? কি তার উদ্দেশ্য? ঈশাই আমিন চৌধুরী। হঠাৎ একটা পরিচিত গমগমে পুরুষালী কণ্ঠস্বর শুনে পা থমকে গেল ঈশার। পিছন ফিরতেই রাদের উজ্জ্বল শ্যামলা বর্ণের গম্ভীর মুখখানা ভেসে উঠল। রাত ধীর পায়ে ঈশার কাছে এসে দাঁড়ালো। কিছুক্ষণ চুপ করে থেকে স্মিত কণ্ঠে বলল, আই এম সরি ঈশা। রাদের মুখ থেকে হঠাৎ সরি শুনে থমকে গেল ঈশা। ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, তা কিসের জন্য সরি বলছেন আপনি? ঈশার মুখে আপনি ডাক শুনে প্রথমে থমকে গেলেও পরক্ষণে হেসে ফেলল রাত। তারপর মিহি স্বরে বলল, আমার সেদিনের করা মিসবিহেভের জন্য আমাকে ক্ষমা করে দিও। মুহূর্তেই অভিমান উপচে পড়ল ঈশার। না চাইতেও চোখ দুটো পানিতে টইটম্বুর হয়ে গেল। ঠোঁট ফুলিয়ে সে বলে উঠল, রাখো তোমার সরি। তোমার সরি আমি অ্যাকসেপ্ট করব না। বলে উল্টো ঘুরে চোখ দুটো মুছতে মুছতে ছুটে পালাতে চাইল ঈশা। কিন্তু তৎক্ষণাৎ রাত তার পিছনে দৌড়ে গিয়ে তার হাত ধরে নিয়ে নিজের দিকে ঘুরিয়ে ফেলল। ঈশা রাদের বুকে গিয়ে আছড়ে পড়লো, তারপর অভিমান ভরা টলটলে দুটো চোখ রাদের দিকে নিবদ্ধ করলো। রাত সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে তার চোখের পানি মুছে নিতে শান্ত মোলায়েম স্বরে বলল, আমি মন থেকে তোমার কাছে মাপ চাইছি ঈশা। আমার সেদিন ওরকম ব্যবহার করা একদমই উচিত হয়নি। পরে মনে মনে প্রচন্ড অনুতপ্ত হয়েছি এবং নিজেও কষ্ট পেয়েছি, কিন্তু প্লিজ আমার সরি অ্যাকসেপ্ট করে নাও। ঈশা গাল ফুলিয়ে বলল, করতে পারি, তবে একটা শর্তে। রাত ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি শর্ত? তোমাকে আমার বাবার কোম্পানিতে ম্যানেজারের পোস্টে চাকরি করতে হবে। মুহূর্তেই রাত গম্ভীর মুখভঙ্গি করে বলল, জেদ করো না ঈশা। এমনটা আমার পক্ষে করা কখনোই সম্ভব হবে না। আমার কাছে আমার আত্মসম্মান সবার আগে। ঈশা সিরিয়াস ভঙ্গিতে বলল, চাকরিটা তুমি নিজের যোগ্যতাতেই পাচ্ছ রাত। কারণ কিছুদিন আগে থেকে আমাদের কোম্পানিতে ম্যানেজারের পোস্ট খালি হওয়ায় বাবা নিউজ পেপারে চাকরির বিজ্ঞাপন দিয়েছিলেন। তোমার সেই পোস্টে চাকরি করার যোগ্যতা থাকায় তোমায় না জানিয়েই তোমার সিভি আমি বাবাকে দেখিয়েছিলাম। বাবার সাথে সাথে তোমার এডুকেশনাল পারফরমেন্স দেখে রাজি হয়ে গিয়েছিল। তো এখানে আমার সুপারিশের কি দেখলে তুমি? তুমি এই চাকরিটা পাচ্ছ তোমার নিজের যোগ্যতায়। রাত চুপ করে থেকে ঈশার দিকে তাকিয়ে রইল। ঈশা তার দু বাহু ঝাঁকিয়ে বলে উঠল, কি হলো, কিছু বলছো না কেন? আমি ভেবে তোমাকে জানাবো। ভাবাভাবির কোনো কিছু নেই রাত। আমি যখন বলেছি তুমি চাকরিটা করবে, তার মানে করবেই। আর কোনো কথা শুনতে চাই না আমি। অগত্যা ঈশার জোরাজুরিতে রাতকে বাধ্য হয়ে রাজি হতে হলো। ঈশা খুশিতে লাফিয়ে উঠে রাদের এক বাহুর ফাঁকে নিজের হাত ঢুকিয়ে দিয়ে তাকে নিয়ে হেলে দুলে চলতে লাগলো। রাত প্রথমে বিস্মিত হলেও পরক্ষণে ঈশার উচ্ছ্বসিত হাসি মাখা মুখটা দেখে নিজেও হেসে উঠল। সেদিন মেয়েটার কান্না ভেজা চেহারার পরিবর্তে আজকের হাসিমাখা উচ্ছ্বসিত চেহারাটা দেখে তার মনে ভীষণ শান্তি লাগছে। চলতে চলতে হঠাৎ আইসক্রিমের ভ্যান দেখে ঈশা রাতকে উদ্দেশ্য করে বলে উঠল, আইসক্রিম খাবো। রাত, আমায় আইসক্রিম কিনে দাও। বলে নিজেই টেনে টেনে রাতকে আইসক্রিম ওয়ালার কাছে নিয়ে গেল ঈশা। রাত বলল, এই ঠান্ডার মধ্যে আইসক্রিম খাবে? ঠান্ডা লেগে যাবে তোমার। আরে কিছু হবে না, তুমি কিনে দাও তো। আচ্ছা, তবে একটার বেশি কিন্তু নিতে পারবে না। আচ্ছা বাবা।
বলে রাত ঈশাকে চকলেট ফ্লেভারের একটা কোন আইসক্রিম কিনে দিল। আইসক্রিম খেতে খেতে ঈশার ঠোঁটের কোণে কিছুটা আইসক্রিম লেগে থাকে। রাত নিজের হাতে সেটা পরিষ্কার করে ঈশার চমকে ওঠে। পরক্ষণে লজ্জায় ব্লাশ করতে থাকে। রাতও ঘটনা বুঝতে পেরে অপ্রস্তুত ভঙ্গিতে মাথা চুলকে অন্যদিকে তাকিয়ে নেয়। দুজনকে অস্বস্তি ঘিরে ধরলে কিছুক্ষণ পরে পাশাপাশি হাতে হাত রেখে চলতে থাকে। এগুলো কিসের পেপার স্যার? অফিসের কেবিনের তানভীরের সামনে একটা ফাইলে কতগুলো পেপার রেখে দিয়ে সেগুলোতে সাইন করতে বলল এরিস। তানভীর প্রশ্ন করাতে এরিস বিরক্ত হয়ে বলে উঠল, অফিসের ইম্পর্ট্যান্ট কিছু পেপার্স। ইম্পর্ট্যান্ট পেপার্স তো আমাকে দিয়ে সাইন করাচ্ছেন কেন? এরিস বিরক্তিতে বাম ভ্রু আড়াআড়ি ভাবে উঁচিয়ে চোখ দুটো সরু করে বলল, উফ, এত কথা বলো কেন তুমি? যেটা করতে বলেছি সেটা করো। তানভি ফাইলের কাগজগুলোর দিকে তাকিয়ে দেখলো সেগুলো ব্ল্যাঙ্ক হয়ে আছে। সে দ্বিধাগ্রস্ত দৃষ্টিতে ইরিশের দিকে তাকিয়ে ফের প্রশ্ন করলো, কিন্তু স্যার এগুলো তো ব্ল্যাঙ্ক পেপার, তো কি হয়েছে? পর্যাপ্ত সময়ের অভাবে লেখাগুলোকে আপাতত তোলা হয়নি। তোমার সাইন হয়ে গেলে পরবর্তীতে সেগুলোকে অ্যাড করে দেওয়া হবে। কিন্তু স্যার, আর কোনো কিন্তু নয়, যেটা করতে বলেছি সেটা করো। এমনিতে আমাকে অনেক কথা বলিয়ে আমার টাইম ওয়েস্ট করিয়েছে তুমি। তানভি একরাশ দ্বিধা আর আশঙ্কা নিয়ে কাঁপা কাঁপা হাতে পেপারগুলোতে একে একে সাইন করে দিল। এরিস তার দিকে ঈগল দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে একটা রহস্যময় বাঁকা হাসি দিল। তানভীর সাইন হয়ে যেতেই এরিস তার থেকে পেপারগুলো নিয়ে নিজেও তানভীর বিপরীত পাশের জায়গাগুলোতে সাইন করে দিল। এতে তানভীর মনে সন্দেহ আরো আশঙ্কা দানা বাঁধলেও এরিসকে কোনো প্রশ্ন করতে সাহস পেল না সে। সাইন করা শেষে হঠাৎ করে এরিস বলে উঠল, আজকে সন্ধ্যায় মিলানের ব্র্যান্ড হোটেলের কনফারেন্স হলে আমাদের কোম্পানি আর জেনোভেজ কোম্পানির মধ্যে মিটিং অনুষ্ঠিত হবে। সেখানে তুমি আমার সাথে উপস্থিত থাকবে। তানভি কিছুটা আঁতকে উঠে বলল, স্যার আমি? তুমি? কয়টা পর্যন্ত থাকতে হবে স্যার? আমি কাউকে কৈফিয়ত দেওয়া পছন্দ করি না। আমি যখন তোমায় আমার সাথে যেতে বলেছি তার মানে তোমাকে যেতে হবে। যতক্ষণই সময় লাগুক তুমি আমার সাথে সেখানে থাকবে। এরিসের কথার উপর তানভি আর কোনো কথা বলতে পারলো না। চুপচাপ মাথা দুলিয়ে সম্মতি জানালো। এরিস হঠাৎ উঠে দাঁড়িয়ে তানভীর পনিটেল করা ব্রাউন চুলগুলো খুলে দিল। ঝরঝর করে সেগুলো তার কাঁধ অবধি ছড়িয়ে পড়লো। এরিস চুলগুলোতে নাক মুখ ডুবিয়ে দিয়ে শ্বাসনালী পর্যন্ত সুঘ্রাণ টেনে নিল। তারপর সেগুলোতে হাত দিয়ে স্লাইড করতে করতে শীতল কণ্ঠে বিড়বিড় করে বলতে লাগলো, তোমার কোমর অবধি লম্বা কালো চুলগুলো কেটে ফেললে কেন তুমি? আর এসব কি কৃত্রিম উপায়ে কালো চুলগুলোকে ব্রাউন করে ফেলেছো? আগের সেই রূপে সাধারণের মধ্যে অসাধারণ ছিলে তুমি, কিন্তু তবুও সব রূপেই তোমাতে আসক্ত হয়ে যায় আমি। এরিসের অস্পষ্ট কথার আগামাথা তানভি কিছুই বুঝতে পারলো না। এরিসের হঠাৎ এত কাছে আসায় বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল সে। তারপর ফ্যাল নয়নে এরিসের মুখপানে তাকিয়ে রইল। এরিসের হঠাৎ সম্বিত ফিরে আসতেই সে চোখ মুখ গম্ভীর করে তানভীর উদ্দেশ্যে আদেশ ছুড়ল, এখন যাও আমার সামনে থেকে। তানভীর নিজেকে ধাতস্থ করে দ্রুত পদে কেবিন থেকে বেরিয়ে গেল। এরিস সেদিকে তাকিয়ে পকেটে হাত গুজে বাঁকা হেসে বলল, অবশেষে আমার জালে ধরা দিয়েই ফেললে তুমি। এখন দেখো তোমার সাথে আমি ঠিক কি কি করি শ্বেতামবাসীরা। মিলানের প্রশান্ত মসৃণ পিচঢালা রাস্তার ফাঁকে ঝাঁকে ঝাঁকে ছুটে চলেছে এক ঝাঁক ব্ল্যাক রয়্যাল রোলস রয়েস, যেখানে অবস্থান করছে ইটালির পরাশক্তি মাফিয়া সংগঠন অ্যান্ড্রাগোয়েটা। এর একচ্ছত্র অধিপতি মাফিয়া বস এরিস অ্যাড্রিয়ানা এবং তার মাফিয়া সংগঠনের সঙ্গী কর্মচারীরা। তাদের গন্তব্য মিলানের ব্র্যান্ড হোটেলের কনফারেন্স হল। হোয়াইট শার্ট, নেভি ব্লু স্যুট, জিন্স হাতে ব্ল্যাক রোলেক্স রিচওয়াচ, চোখে ব্ল্যাক সানগ্লাস পরিহিত অবস্থায় চুলে কোয়াইফ হেয়ার স্টাইল করা এরিস দৃঢ়চেতা দাম্ভিক ভঙ্গিতে এবং আকর্ষণীয় স্টাইলে এলিভেটর থেকে বেরিয়ে দ্রুত কদমে হেঁটে হেঁটে কনফারেন্স রুমে প্রবেশ করলো। তার পাশাপাশি একই রকমের হোয়াইট শার্ট, নেভি ব্লু স্যুট, জিন্স পরিহিতা তানভি দৃঢ় কদমে ছুটে ছুটে আসছে। ব্যাংকসে হেয়ার কাট আর স্পা করা ব্রাউন চুলগুলো আজ কাঁধ অবধি ছেড়ে দেওয়া। এরিস এবং তানভীর দুজনকে দেখতে অ্যাট্রাকটিভ পারফেক্ট কাপল বলে মনে হচ্ছে। তাদের পিছু পিছু ব্ল্যাক স্যুট জিন্স পরিহিত ফারহান এবং অসংখ্য বডিগার্ড এবং কর্মচারীরা একই রকম ভাবে ছুটে আসছে। এরিস বাহিনীর
সদম্ভ প্রবেশের ফলে মুখরিত হয়ে উঠল আভিজাত্যপূর্ণ কনফারেন্স হলটা। জেনেভেজ কোম্পানি মূলত একটি বিজনেস কোম্পানি হলেও তাদের মূল পরিচয় এরিসের মতোই মাফিয়া গ্যাং। যদিও এরিসের সমকক্ষ এখনো তারা হতে পারেনি, তবে জেনেভেজ কোম্পানির কর্ণধার অ্যাগস্টিনো আলবার্তো সবসময় এরিসকে নিজের প্রতিদ্বন্দ্বী ভেবে তাকে টক্কর দেওয়ার চেষ্টা করে গিয়েছে। তাকে এবং তার ক্রমাগত উন্নতি এবং শক্তিমত্তা দেখে প্রতিনিয়ত ঈর্ষায় জ্বলে পুড়ে ছারখার হয়েছে। আজও তার ব্যতিক্রম হয়নি। অবশ্য আজকের বিজনেস ডিলের আড়ালে দুই গ্যাংয়ের মধ্যে আন্ডারওয়ার্ল্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদন হবে। সেখানে কৌশলে সমস্ত চুক্তি নিজের আয়ত্তে নিয়ে নেওয়ার প্ল্যান করছে অ্যাগোস্টিনো আলবার্তো। অ্যাগোস্টিনো আলবার্তো উঠে দাঁড়িয়ে এরিসের সাথে হ্যান্ডশেক করে উষ্ণ অভ্যর্থনা জানালো। একে একে তার গ্যাংয়ের বাকি সদস্যরা উঠে দাঁড়িয়ে তাদের সাদর অভ্যর্থনা জানালো। কিন্তু এরিস নির্বিকার হয়ে দাঁড়িয়ে রয়েছে, যেন এসবে তার কোনো ইন্টারেস্ট নেই, কারণ সে বহু আগে থেকে এসবে অভ্যস্ত। হঠাৎ অ্যাগস্টিনোর নজর গেল এরিসের পাশে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে থাকা তানভীর দিকে। চোখ ছোট ছোট করে সে এরিসের কানের কাছে মুখ নিয়ে ইটালিয়ান ভাষায় ফিসফিস করে জিজ্ঞেস করলো, মেয়েটা কে মিস্টার অ্যাড্রিয়ানো? বেশ আকর্ষণীয় আর সুন্দরী তো। অ্যাগস্টিনোর চোখের দৃষ্টি এক এবং কথার ভঙ্গিতে বুঝতে পেরে মুহূর্তে চোয়াল শক্ত হয়ে গেল এরিসের। দাঁতে দাঁত চেপে নিজেকে যথাসম্ভব শান্ত রাখলো সে। এই মুহূর্তে নিজের কন্ট্রোল হারাতে চায় না সে। একবার ডিলটা সম্পূর্ণ হয়ে গেলে এই আগিয়াস্টোর ব্যবস্থা সে নিজ হাতে করবে। সকলে মিলে কনফারেন্স রুমে ছড়িয়ে ছিটিয়ে বসে পড়ল। এরিসের পাশের চেয়ারে তানভীর বসে রইল। সে এরিসকে বিভিন্ন কাগজপত্র এগিয়ে দিয়ে এবং সেগুলোর ব্যাপারে বিস্তারিত বলে দিচ্ছে। অন্যদিকে অ্যাগস্টিনোর কুটিল দৃষ্টি তানভীর দিকে নিবদ্ধ হয়ে আছে। কাজ এবং কথার মধ্যে থাকলেও সেটা দৃষ্টি এড়ালো না এরিসের। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সে রেগে গিয়ে উল্টাপাল্টা কিছু করতে যাবে, তখনই ফারহান তার কাছে ছুটে এসে তাকে কানে কানে কিছু একটা বলে থামিয়ে দিল। তবে রাগ বিন্দুমাত্র কমল না এরিসের। ভেতরে ভেতরে সেটাকে পুষে রাখলো সে। আন্ডারওয়ার্ল্ডের ইন্টারন্যাশনাল সমস্ত স্মাগলিং, ড্রাগস বিজনেস, ইলিগ্যাল ওয়েপন্স আদান-প্রদান, ব্ল্যাক মানি চুক্তি ও লেনদেন, প্রোটেকশন মার্কেট, হিউম্যান ট্রাফিকিং সম্বন্ধীয় সমস্ত গোপন চুক্তি সম্পাদন এবং দুই গ্যাংয়ের বিদ্যমান গ্যাংস্টারদের মধ্যে চুক্তি সম্পন্ন করা ইত্যাদি ডিল অ্যান্ড্রোঘেটা এবং জেনোভেজ মাফিয়া সংগঠনের মধ্যে অনুষ্ঠিত হলো। দীর্ঘ ২.৫ ঘন্টার আলোচনায় এবং বিভিন্ন চুক্তিতে তানভীর একের পর এক অবাকের শিকার হয়েছেন। যখন বুঝতে পেরেছে সেখানে সে এসেছে, সেখানে মাফিয়া আন্ডারওয়ার্ল্ডের গোপন কথাবার্তা এবং চুক্তিগুলো বাস্তবায়নের কাজ চলছে, তখন আর এক মুহূর্ত সেখানে থাকতে চায়নি সে। এরিস এবং তার আশেপাশের মানুষগুলোকে সেই মুহূর্তে ভীষণ ভয় করছিল তার, কিন্তু তবুও কাউকে কিছু বুঝতে দেয়নি। কে আপনি? ছাড়ুন আমাকে, ছাড়ুন। পুরো কথা শেষ করার আগে একটা শক্ত পুরুষালী হাত তানভীর মুখ চেপে ধরল। শক্ত হাতের মালিকটা অন্য হাত দিয়ে তার কোমল শরীরটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। তানভীর নড়াচড়া কিংবা চিৎকার করার শক্তিটুকু পর্যন্ত পাচ্ছে না। এরিসের মিটিং শেষ হওয়ার পরপরই তানভীর ওয়াশরুমে এসেছিল চোখে মুখে পানি ছিটিয়ে নিজেকে শান্ত করার জন্য, কিন্তু হঠাৎই পেছন থেকে অচেনা কেউ একজন তাকে আক্রমণ করে বসে। অনেকক্ষণ ধরে ধস্তাধস্তি এক পর্যায়ে হঠাৎ একটা অস্পষ্ট গঙ্গানের আওয়াজ শুনতে পায় তানভীর। মুহূর্তেই সেই শক্ত পুরুষালী হাত জোড়া তার মুখ এবং শরীর ছেড়ে দেয়। তানভীর দ্রুত পেছন ঘুরে তাকাতে তার চোখ দুটো বিস্ফোরিত হয়ে যায়। অস্পষ্ট স্বরে চিৎকার করে উঠে দু হাত দিয়ে মুখ চেপে ধরে সে। প্রচন্ড হতবিম্বল হয়ে সামনে তাকিয়ে সে দেখতে পায় এরিসের ভয়ঙ্কর রাগান্বিত দেহাবয়ব। তার হাতে একটি প্রকাণ্ড লোহার রড। ঘাড় সামান্য কাত করে সে নিচের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রয়েছে। নিচে তাকাতেই আরেক দফা শিউরে উঠল তানভীর। সাদা ফ্লোরে নিথর অবস্থায় পড়ে রয়েছে আগস্টিনো আলবার্তো। তার মাথা ফেটে রক্ত গড়িয়ে পড়েছে। সাদা ফ্লোর লাল তরলে রঞ্জিত হয়ে গিয়েছে। সমস্ত মুখমণ্ডল, শরীর এবং সাদা শার্ট, কালো জিন্স রক্তে চুপচুপ হয়ে গিয়েছে। তবে এখনো অস্ফুট গোঙানি করে যাচ্ছে সে। এরিস হাঁটু ভেঙে তার কাছে বসলো। তাকে এই মুহূর্তে ভয়ঙ্কর এবং সাইকোপ্যাথের মতো দেখাচ্ছে। আগস্টিনের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে প্যান্টের পকেট থেকে নিজের প্রিয় টু সাইডেড সোর্ডটা বের করে আনলো এরিস। তারপরে কোনো কথা ছাড়া সেটাকে দুভাগ করে সোজা আগস্টিনের চোখে ঢুকিয়ে দিল। প্রচন্ড ব্যথায় তীব্র আর্তনাদ করে উঠল আগাস্টিনো। এরিস কিছুটা উঠে বসে নিজের বাম পা দিয়ে তার মুখ চেপে ধরে রইল। এরপর ভয়ঙ্কর শীতল কণ্ঠে হিস হিস করে বলতে লাগলো, আমার কলিজার গায়ে হাত দিয়েছিস তুই? তোর এত বড় সাহস! তোর শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ
লোমকূপ আজকে এই দুঃসাহস দেখিয়েছে, তাই তোর শরীরের প্রতিটি কণাকে নিজ হাতে চরম শাস্তি দেব আমি। বলেই আগস্টিনা জিহ্বা, নাক, কান, কণ্ঠনালীর শিরাসহ শরীরের প্রতিটি শিরা উপশিরা নিখুঁতভাবে লাগলো ইরিশ। তারপর একে একে তার দুই হাত এবং দুই পা, তারপর জীবিত অবস্থাতেই আগস্টিনের সমস্ত শরীরের উঠিয়ে ফেললো। আগস্টিনের দেহে তখন ক্ষীণ প্রাণ সঞ্চার ছিল। অস্ফুট আর্তনাদ করতে করতে নিজের গম্ভীর প্রতিজ্ঞা করছিল সে। এরিস অবশেষে আগস্টিনের বুক চিরে আর অঙ্গ-প্রত্যঙ্গ নিয়ে আসলো। আগাস্টিনের প্রাণপাখি সেখানেই দেহ ছাড়ল। তার ক্ষতবিক্ষত শরীরটাকে প্রচণ্ড আক্রোশে কয়েকবার লাথি মেরে এরিস শরীরটা নিয়ে উঠে দাঁড়ালো। তখনই আগাস্টিনের কতগুলো পার্টনার এই দৃশ্য দেখতে পেয়ে এরিসের উপর হামলা চালাতে গেলেই এরিস দুই পকেট থেকে দুটো রিভলভার বের করে দুই হাতে প্রচণ্ড দক্ষ হাতে সেগুলো চালাতে চালাতে তাদেরকে একে একে মোকাবেলা করতে লাগলো। ফারহানও ঠিক সেই মুহূর্তেই কোথা থেকে দলবল নিয়ে ছুটে এসে এরিসের সাথে পিস্তল বের করে সবেগে গুলি ছাড়তে লাগলো। গোলাগুলির আওয়াজ শুনে একে একে আগস্টিনের বাকি পার্টনারগুলো ছুটে এলো। বিশাল বড় ওয়াশরুম এবং সেটার আশেপাশের এরিয়াটায় দুই পক্ষের মধ্যে অনেকক্ষণ যাবৎ তীব্র সংঘর্ষ চলতে লাগলো। এরিসের গ্যাংয়ের অনেকে আহত হলেও সুদক্ষ শুটাররা আগস্টিনোর গ্যাংয়ের প্রত্যেক সদস্যকে ধরাশায়ী করে ফেলল। তারপর প্রত্যেকে আগস্টিনের ক্ষতবিক্ষত তাদের দলের আহত নিহত সকল সদস্যদের উঠিয়ে নিয়ে বাহিরে চলে গেল। মুহূর্তের মাঝে অবশিষ্ট বাকি কর্মচারীরা ফ্লোরে এবং দেয়ালে লেগে থাকা সমস্ত ধুয়ে মুছে সাফ করে দিল। এরিস তানভীর দিকে তাকাতে দেখতে পেল তানভীর দেয়ালের এক কোণের সাথে একেবারে চেপে বসে থেকে দুই হাঁটু বুকের কাছে নিয়ে রেখে দুই হাতে মুখ কান শক্ত করে চেপে ধরে চোখ দুটো বন্ধ করে প্রচণ্ডভাবে কেঁপে কেঁপে উঠে ফোঁপাচ্ছে। তার শরীর এতটাই তীব্রভাবে ঝাঁকুনি দিচ্ছে যে যে কেউ প্রথম দেখায় তাকে দেখে মৃগী ভেবে ভুল করবে। এরিস তানভীর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতেই বেসিনের ট্যাপ ছেড়ে দিতে দিয়ে হাত মুখ পরিষ্কার করে নিল। কিছুক্ষণ আগে একটা কর্মচারী তাকে নতুন একটা সাদা শার্ট এনে দিয়েছিল। এরিস সেটা গায়ে জড়িয়ে নিয়ে তানভীর দিকে এগিয়ে গেল। তানভীরকে এক ঝটকায় উড়িয়ে দাঁড় করিয়ে নিজের শক্তপোক্ত বুকের মধ্যে আছড়ে ফেলল। তানভীর তখনও ভয়ানকভাবে কাঁপাকাঁপি করে যাচ্ছে। এরিসের দিকে তাকাতেও তার ভীষণ ভয় করছে। তার কেন যেন মনে হচ্ছে ঠিক এরকম দৃশ্য সে আগেও কখনো কোথাও দেখেছে, কিন্তু কোথায় দেখেছে তার ঠিকভাবে কিছু মনে পড়ছে না। এরিস তানভীর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে হিমশীতল কণ্ঠে বলল, ইট ইজ জাস্ট আ ট্রেইলার বেইব। আমার কলিজার দিকে যে তাকাবে হাত দিবে তার ঠিক এরকম পরিণতি হবে। তানভীর অনেক কষ্টে সাহস সঞ্চার করে নিজের শুকিয়ে কাঠ হয়ে যাওয়া গলার ভাঙা ভাঙা কণ্ঠে উচ্চারণ করলো, আপনি মানুষ, ইউ আর মনস্টার। তানভীর এহেন কথায় ইরিশের ক্রোধ সমস্ত আকাশ ছুঁয়ে গেল যেন। মুহূর্তেই শান্ত চেহারাটা আগের চিরাচরিত সেই হিংস্র পৈশাচিক রূপ ধারণ করলো। তানভীরকে শক্তভাবে চেপে ধরে তাকে ঝাঁকিয়ে চিৎকার করে সে বলে উঠল, ইয়েস আই এম মনস্টার, বাট আই এম নট এ চিটার লাইক ইউ। তানভীর অবাক নয়নে ইরিশের পানে তাকে জিজ্ঞেস করলো, কি চোট করেছি আমি? এরিস ফিসিল হেসে বলল, জানতে পেরে যাবে, খুব তাড়াতাড়ি জানতে পেরে যাবে কি চিট করেছিলে তুমি। নিজের করা কৃতকর্মের শাস্তি পাওয়ার জন্য তৈরি হয়ে যাও শ্বেতাম্বরবাসীরা, আর শুরু হবে ঠিক তখন থেকেই। কথাটা বলে আচমকা ঝড়ের গতিতে তানভীর কোমল গোলাপি ঠোঁটদ্বয় নিজের লালচে বাদামি পুরুষালী উষ্ণ ঠোঁট জোড়া ডুবিয়ে দিল এরিস। মুহূর্তেই মাঝেই কেঁপে উঠল তানভীর। প্রচণ্ড প্রথমে হতবিহ্বল হয়ে পড়লেও পরক্ষণে ছটফট করে নিজেকে ছাড়াতে নিলেই এরিস আরো শক্ত করে তাকে নিজের সাথে পেঁচিয়ে ধরে। এতে তানভীর নড়তে পর্যন্ত পারে না। ধীরে ধীরে এরিসের ঠোঁটের স্পর্শ তীব্র থেকে তীব্রতর হয়। তার ধম্বরাশির বিষাক্ত দংশনে ক্ষতবিক্ষত হয় তানভীর নরম কোমল অধর জোড়া। শ্বাস-প্রশ্বাসে নিতেও কষ্ট হতে থাকে। সে অস্ফুট আর্তনাদ করতে থাকলেও ইরিশের তাতে ভ্রূক্ষেপ নেই। নিজের সমস্ত রাগ, ক্ষোভ, কষ্ট যেন আজকে তানভীর ঠোঁটের উপর ঝেড়ে ফেলবে সে। প্রায় 10 মিনিট পরে তানভীর ঠোঁটকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করে ক্ষান্ত হলো ইরিশ। ছাড়া পেতেই জোরে জোরে অনেকক্ষণ যাবৎ নিঃশ্বাস নিয়ে নিজের ঠোঁটজোড়া দুহাতে চেপে ধরল তানভীর। তার দু চোখ ছাপিয়ে অঝোর ধারায় অশ্রু বইতে থাকে। সে ঘৃণা এবং ক্ষোভ ভরা দৃষ্টিতে ইরিশের দিকে তাকিয়ে থেকে বলে ওঠে,
ইউ ব্লাডি ডেমন, আই হেট ইউ। আজকের পর থেকে আমি আর আপনার অফিসে কাজ করব না। আর আর দেখে নিব আপনাকে আমি, বলে কাঁদতে কাঁদতে ছুটে বেরিয়ে যায় তানভি। এরিস নিজের ঠোঁটের কোণা থেকে রক্তটা মুছে নিয়ে একটা শয়তানি হাসি দিয়ে বিড়বিড় করে হাসকি স্বরে বলতে থাকে, এইটুকুতেই হাঁপিয়ে গেলে মাই অ্যাডিকশন? তোমার জন্য যে আরো কত ভয়ানক শাস্তি অপেক্ষা করছে, সেগুলোকে ফেস করতে হবে না? গেট রেডি ফর your future surprises, my fucking addiction.